যদি সন্তু জেনে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। আরে তোমরা দুজন এখানে? আরে ঠাম্মি কিছু না, আমরা তো এমনি ঘুরতে এসেছিলাম, কিন্তু তুমি এই সময় এখানে? হ্যাঁ, ওই বিশালকে গ্রামটা ঘোরাবো ভাবছিলাম, সেই জন্য ভাবছিলাম কোরিয়াল মায়ের দর্শন করিয়ে যাই ওকে। আচ্ছা, এখানে এত লোক কেন? আজকে তো কোনো পুজোও নেই। কিছু নয় ঠাকুমা, এমনি সবাই ঘুরতে এসেছে। ঘুরতে? কিন্তু আচ্ছা আমি গিয়ে দেখে আসছি। আরে ঠাম্মি তুমি কি করবে? ওরা শুধু এখানে ঘুরতে এসেছে, তুমি চিন্তা করো না, আমরা কুমার কিচ্ছু হতে দেবো না। ওর কিচ্ছু হবে না? কি বলছো তোমরা? ঠাকুমা ও তো এমনি ভুলভাল বলে, তুমি ওর কথায় কান দিও না। আমি গিয়ে দেখে আসছি। ঠাকুমা তুমি ঠাম্মি প্লিজ, তোমার ওখানে যাওয়ার দরকার নেই। আরে আমাকে যেতে তো দাও, কি হয়েছে? সবকিছু ঠিক আছে। এসব কি হচ্ছে এখানে? নাও এবার ওনাকে বোঝাও, নয়তো ওনার ভাষণ শোনো। এসব কি হচ্ছে শশাঙ্ক? তুমি দেখতে পাচ্ছ না, একদিকে বুলডোজার আরেকদিকে কুয়ো আছে। তো ব্যাপারটা পরিষ্কার, কুয়ো ভাঙতেই এসেছে। এই কুয়োটা আমাদের মল তৈরিতে বাধা দিচ্ছে। না, এই কুয়ো কিছুতেই ভাঙা যাবে না। এবার জমবে মজা। শশাঙ্ক, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো, তুমি কিছু বলছো না এদেরকে? তুমি জানো তো এই কুয়োটা কত পবিত্র? কাম অন দিদা, পবিত্রতা ওর জলে আছে তাই তো? তাহলে তুমি একটা কাজ করছো না কেন? ওই কুয়োর জল একটা জগে করে রেখে দাও তোমার বাড়িতে, গঙ্গা জলের মতো, তোমার সারা জীবনের জন্য যথেষ্ট হবে। আর আমি একটা কাজ করি, এই কুয়ো থেকে একটু জল নিয়ে ড্রামে ভরে আমাদের বাড়িতে রেখে দিই, যাতে যখনই তোমার প্রার্থনা করার ইচ্ছা হবে ওতে পয়সা ফেলবে আর তোমার প্রার্থনা পূর্ণ। পার্থ! দাঁড়াও বিক্রম, দোষ এদের নয়, এরা তো জানেই না যে ধর্মপুরের জন্য এই কুয়োটা কতটা গুরুত্বপূর্ণ। আর শশাঙ্ক, তুমি তো জানো যে ধর্মপুরের লোকেরা এই কুয়োকে কতটা বিশ্বাস করে, কত মানত করে। আর এদের কথা ছাড়ো, যখন তুমি এই গ্রামে প্রথম এসেছিলে তখন তুমিও তো এই কুয়োতে পয়সা ফেলে মানত করেছিলে। আজ এই কুয়োর জন্য আমাদের নন্দিনী আমাদের সঙ্গে আছে। আর কাদ্দু, ও তো তোমার জন্য মানত করেছিল এই কুয়োতে। শশাঙ্ক, তুমি কি করে চুপ করে থাকতে পারো? তুমি কি করে এই কুয়োটা ভাঙতে দিতে পারো? দেখো সন্তু, আমি কিচ্ছু করতে পারবো না, ওরা দুজনে এখন এই ব্যাপারটা দেখছে। তোমরাই তো এই জমিটা আমাদের নামে করেছিলে না, আমাদের কাজ করতে দাও। জমিটা দিয়েছিলাম, কুয়ো ভেঙে ফেলার অনুমতি দিইনি। কিন্তু সন্তু, ভাবনা নিজের জায়গায় থাকে আর বিজনেস নিজের জায়গায়। আর তাছাড়া ওইসব অন্ধবিশ্বাস, মানুষ নিজের ভালো কাজের দ্বারা পরিচয় পায়। শশাঙ্ক, এটা তুমি বলছো? এদের সঙ্গে কথা বলে লাভ নেই, টাকা ইনকাম করার জন্য এদের মাথা খারাপ হয়ে গেছে। থ্যাংক গড, এবার বুঝতে পেরেছো তো? এমনিতে কালকে যখন আমাদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছিলে তাতে এটা মনে হচ্ছিল যে এই কুয়োটাকে কেউ ভাঙতে পারবে না, কিন্তু এবার তুমিও মেনে নিয়েছো তো যে এই কুয়োটা বোঝানো হবে। চলুন ইন্সপেক্টর বাবু, আমরা আটকাবো। আমরা সবাই মিলে আটকাবো। লজ্জা হচ্ছে তোমাদের সবার জন্য। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা পরিবারের সম্মান সব মাটিতে মেশাচ্ছ। কিন্তু সন্তু এখানে একা নয়, আমরা সবাই ওর সাথে আছি। কারণ প্রশ্নটা শুধু সন্তুর শ্রদ্ধার বিষয় নয়, গোটা ধর্মপুরের শ্রদ্ধার বিষয়, আমাদের সবার বিশ্বাসে। আরে এই কোরিয়াল মা সব সময় তৃষ্ণার্তদের জল দিয়েছে। এত শুষ্ক এই গ্রামে, নদী শুকিয়ে গেছে সব, কিন্তু এই কুয়ো আজ অবধি শুকোয়নি। মানুষ এখানে দক্ষিণা দেয় আর নিজের মনোবাঞ্ছা পূরণ হওয়া অবধি অপেক্ষা করে। কেউ এর জল দিয়ে নিজের পরিবারের তৃষ্ণা মেটায়। নিজের সন্তান জ্ঞানে ধর্মপুরের প্রত্যেকটা মানুষকে জলপান করিয়েছে এই কোরিয়াল মা। আর আজ তোমরা এই কুয়োটাকে ভেঙে ফেলতে চাইছো। কথাটা তুমি ঠিকই বলেছো দিদা। একটা কাজ করা যাক, এই গ্রামের জন্য আমরা তাহলে 5টা কুয়ো করে দিই,
কিন্তু এই কুয়ো আমরা ভাঙবই। আমরা এটা হতে দেব না। এখানে যতজন মানুষ আছে তোমাকে কেউ এটা করতে দেবে না। এই জমিটা এখন আমাদের, আর এটাকে নিয়ে আমরা যা খুশি তাই করব। আর এই কাজে যেই আমাদের বাধা দেবে তাকেই অ্যারেস্ট করা হবে। যদি কেউ কাজ আটকানোর চেষ্টা করে তাকে এই বাধা দেওয়ার জন্য, শান্তি ভঙ্গ করার জন্য আমরা গ্রেফতার করতে বাধ্য হব। এই চলে এসো। দাঁড়াও। দাঁড়াও। নকুল, ফাইলটা দে। এই যে দেখুন স্যার, কুয়োটা ভাঙা যাবে না, কোর্টের অর্ডার। আপনারা এই কুয়োটা ভাঙতে পারবেন না। বুলডোজারটা পিছিয়ে নাও। ইন্সপেক্টর সব কি হচ্ছে? আই এম সরি মিস্টার দানিশ, এই কোর্ট এখন ভাঙা যাবে না। কোর্টে স্টে অর্ডার আছে, এখন এটাকে ভাঙা বেআইনি হবে। হোয়াট ননসেন্স! এই জমিটা আমাদের, আমরা যা ইচ্ছে তাই করতে পারি। জমি এখনো তোমাদের দানিশ, যা ইচ্ছা তাই করো, কিন্তু করিয়ারমার এই কুয়োটা ভাঙার ব্যাপারে কখনো ভেবো না, কারণ দ্বিতীয়বার যদি ভাবো এটা, তাহলে জেলের খানি টানবে তোমরা। কোরিয়াল মায়ের জয়।
ঠাকুমা মামি, তুমি ঠিক আছো? ঠাকুমা, কি হয়েছে তোমার শান্ত? ঠাকুমা, চোখ খোলো। কি হয়েছে তোমার? ঠাকুমা চোখ খোলো, কি হয়েছে তোমার? ঠাকুমা, আরে কি হয়েছে? তোমরা সবাই আমাকে এভাবে কেন দেখছো? তুই শুয়ে থাক, এখন শুয়ে থাক। তোমরা যাও সব, সন্তুকে এখন বিশ্রাম নিতে দাও। চলো। মালিক, কি হয়েছিল আমার? ওই ডাক্তার আমাকে বললো যে তোর ওই হৃদয়ের সমস্যা হয়েছিল, সামান্য কিছু না। সেরকম চিন্তা কোনো কারণ নেই, সেটাও আমায় জানিয়েছে। মিথ্যে কথা বলেছে ডক্টর আপনাকে? আরে মূর্খ, উনি তো ডাক্তার একজন, উনি খামোখা মিথ্যে কথা কেন বলবেন? কিন্তু আমার হৃদয় তো আপনার কাছে আছে, তাহলে আমার হার্ট অ্যাটাক কি করে হতে পারে? হ্যাঁ, এটা একদম তুই ঠিক বলেছিস। এক্ষেত্রে আমার কি মনে হয় তুই জানিস? এই হৃদয় ঘটিত সমস্যা এগুলো বোধহয় আমার হয়েছে, কারণ তোর থেকে আমার বয়স অনেকটাই বেশি, তাই না? আসলে আমার হৃদয়টা তোর কাছে রয়েছে, এটাই কারণ। মালিক, ওই কোরিয়াল মায়ের কুয়োটা? তুই একদম চিন্তা করিস না এটা নিয়ে। ওই কুয়োটার কিছু হয়নি, আর আমি ওটার কিছু হতেও দেবো না। মালিক, আমাকে কথা দিন যে আপনি ওই কুয়োটাকে কখনো ভাঙতে দেবেন না। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, কিন্তু তোকেও আমাকে একটা কথা দিতে হবে, যে তুই এই সমস্ত বাজে চিন্তা ভাবনা ছেড়ে এরপর থেকে বিশ্রাম নিবি, একটু আনন্দে থাকার চেষ্টা করবি। নিজের বাড়ির ব্যাপারে ভাবা, নিজের সন্তানদের নিয়ে ভাবা, এটাকে চিন্তা বলে না কিন্তু। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু নিজেরও তো অনেকটাই খেয়াল রাখতে হবে, নয় কি? দেখ, তোকে এরকম বয়স্ক দেখতে লাগছে, একেবারে মায়ের মতন বয়স বলে মনে হচ্ছে। আমি যতই বুড়ি হয়ে যাই, আপনার থেকে তো ইয়াংই থাকবো। শুধু আমি সারা জীবন আপনার ভালোবাসা আর আপনার সঙ্গটুকুই চাই। হ্যাঁ, সেটা তুই ঠিকই বলেছিস। কি ব্যাপার? এইটাই তো হলো আমার পরিবার, মানে ধর্মরাজ মাহিয়া বংশের পরিবার। ছেলেরা আছে, বৌমারা আছে, নাতিরা আছে, কিন্তু আজ প্রত্যেকে এখানে অসম্ভব লজ্জিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমার সামনে। কি হিতেন বাবা? হিতেন ধর্মরাজ মাহিয়া বংশী। এই ধর্মপুরের মানুষজন নাকি তোকে আমার ছায়া বলে ডাকে। এখানে আমার 4 নাতি দাঁড়িয়ে আছে, তাদেরকে ধর্মরাজ মাহিয়া বংশের শক্তি বলে ডাকা হয়। শক্তি বুঝি এরকম হয় নাকি? দুর্বল তোমরা সবাই, একেবারে দুর্বল। কত বছর ধরে একা ছিলাম আমি, একা আমি গোটা ধর্মপুরটাকে সামলেছি, ধর্মপুরের মানুষজনকে আমি সামলেছি, নিজের পরিবারকে আমি সামলেছি, নিজের ব্যবসাকে আমি সামলেছি। আর তোমরা এতজন লোক মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তুকে সামলাতে পারলে না? নিজের মার জন্য কোন রকম চিন্তা নেই তোর? আর এখানে 4 জন জলজ্যান্ত যুবক দাঁড়িয়ে আছে, ঠাকুমার কোনো খেয়াল তোমরা রাখতে পারলে না। আরে এটা তো কোরিয়ার মার অশেষ কৃপা যে ওর কিছু হয়নি আজকে। ওর যদি আজকে কিছু হয়ে যেত, সেটা দায় কে নিত এখানে বল আমায়? তুই বল কৃষ্ণ, কে দায় নিত সেটার? এসব তুই বল, কে তার জন্য দায়ী হতো?
বল আমার। ভাই একটু ঠান্ডা মাথায় ভাব। শশাঙ্ককে এই জমিটা দেওয়া হোক, এই সিদ্ধান্তও তো সন্তোরই ছিল, তাই না? হ্যাঁ, তো সেটা একেবারেই ঠিক ছিল। ধর্মপুরের পঞ্চায়েত প্রধানের স্ত্রী হওয়ার দরুন ওর সিদ্ধান্ত একেবারেই ঠিক ছিল, আমি এরকমটাই করতাম। কিন্তু এই বিষয়টার আমার উত্তর চাই। এই চারজনের কোন রকম দায়িত্ব ছিল না নাকি? নাও এবার তোমরা বলো, কুরিয়ার মায়ের ওই কুয়োটা তোমাদের মধ্যে ভাঙবার চেষ্টা কে করেছিল? এই তোমরা মুখ বন্ধ করে আছো কেন? তাড়াতাড়ি আমাকে বলো, কে এটা ভেবেছিল? আমি বলছি, পার্থ আর দানিশ। ওরা ওখানে মল বানাতে চায়, কিন্তু কোরিয়াল মায়ের কুয়োটা মাঝখানে পড়ে গেছে। হ্যাঁ, এটা তো সবাই ছিল ছিল নাকি? আটকাতে পারলো না ওরা? হ্যাঁ, হিতেন গিয়েছিল ওদের আটকাতে, বোঝাতে, কিন্তু ওই দানিশ হিতেনের গায়ে হাত তোলে। কি কথা বলছো তুমি এটা? আমার অনুপস্থিতিতে এখানকার যাবতীয় দায়িত্ব সামলানোর কথা ছিল হিতেনের, আর সেটার উপর হাত দিয়ে ও কিন্তু ধর্মরাজ মাহিয়া বংশের সম্মানে হাত দিয়েছে। তোমরা চুপ করে সবাই দাঁড়িয়ে আছো কেন এখানে? বাবা আমি যাব। তুই এখানেই দাঁড়িয়ে থাক। এটা মাথায় রাখিস, ধর্মরাজ মাহিয়া বংশের শুধুমাত্র বয়স হয়েছে। ধর্মরাজ মাহিয়া বংশ দুর্বল হয়ে গিয়েছে এটা ভাবিস না। এখানেই থাক তুই। বাবা দানেশ, নিজেকে সামলা তুই। কি করে সামলাবো বাবা? ওরা আবার আমাদের বোকা বানিয়েছে, আমাদের ঠকিয়েছে। প্রথমে জমি দিল, তারপরে আমাদের অপমানও করলো। আমরা আমাদেরই জমিতে নিজেদের ইচ্ছেতে কোনো কাজই করতে পারবো না। এই সব কিছু তোমার জন্য হয়েছে মা। তুমি ওখানে ফোন করে না বললে ওরা আমাদেরকে আটকাতে আসতে পারতো না। এই সব কিছু জেনে শুনে তুমি করেছো। পার্থ যেটা বলছে সেটা কি সত্যি কথা? ওয়াও মা, ওয়াও। তুমি আমাদের ব্যাপারে কত ভাবো, তাই না? তুমি কি ধরনের মা বলো তো? বাহ, তুমি কাকে নিয়ে এত ভাবো? তোমার সৎ মাকে নিয়ে? আর তোমার নিজের ছেলেদের নিয়ে কোনো চিন্তাই নেই? তোমার বাপের বাড়ি এত প্রিয় হলে ওদের গিয়ে জিজ্ঞাসা করো আমাদের অপমান কেন করলো। প্রথমে তোমার পূজনীয় বাবা ধর্মরাজ মাহিয়া বংশী এসে আমাদের জমিটা দেন আর বলেন একটা জমির বদলে আরেকটা জমি নাও। আর তারপরে তোমার ভাই এখানে আসে আর আমাদের কাজে বাধা দেয়। আর তারপরে ওনার ছেলেরাই আমাদের জমিতে এসে আমাদেরই অপমান করে। কিন্তু ওদের তুমি কোনো প্রশ্ন করবে না, সব জবাব দিতে হবে আমাদের। জবাব তো তোকে আজকে দিতেই হবে, কিন্তু তার আগে আমি চাই তোর বাবার সঙ্গে একবার কথা বলে আসি। চল বল আমায়, তুই এত বড় সাহস দেখালি কি করে কুরিয়ান মার কুয়োটা ভেঙে দেওয়ার কাজে? হ্যাঁ, আমার অনুপস্থিতির পুরোপুরি সুযোগ তুই কাজে লাগিয়েছিস কেন? আর এই যে তোর এখানে মূর্খ ছেলেটা দাঁড়িয়ে আছে না, ও তো একেবারেই জানে না যে কুয়োটা নিয়ে আমাদের কি বিশ্বাস। কিন্তু তুই তো সেটার বিষয়ে পুরোপুরি জানিস, তাই না? তারপরেও তুই এই কাজটা কি করে হতে দিলি? এই কাদম্বরী, চুপ করে থাক। আমার এই বিষয়টা বোঝা হয়ে গিয়েছে। এই গোটা ব্যাপারটা তোর কোনো রকম হাতে নেই, এবং তোর ছেলেরাও তোর হাতে নেই। আর তুই কি ব্যাপার তোর? খুব গায়ের জোর বেড়ে গিয়েছে তাই না? খুব বার বেড়ে গেছিস তুই, তাই না? আমার ছেলের গায়ে তুই হাত তুলেছিস, নিজের মামার গায়ে তুই হাত তুলেছিস। চল ঠিক আছে, আয়। আরে কি হলো তোর? হাত ওঠা আমার গায়ে। চল চল, কি ভাবছিস তুই? মার আমায়, চল মার মার। অসভ্য ছেলে একটা। কি জামাই বাবা জীবন, এই শিক্ষা দিয়েছো তোমার নিজের ছেলেকে? একটা কথা ভালো করে শোন আমার, এই ধর্মরাজ মাহিয়া বংশীকে তুই কিন্তু এখনো ভালোভাবে চিনে উঠতে পারিসনি, একেবারেই চিনতে পারিসনি। কেউ ভালো কাজ করলে না আমি মাথার উপর বসিয়ে রাখি তাকে, আর যদি সে কুকর্ম করে না তাহলে পায়ের তলা একেবারে পিষে দিই আমি তাকে।
যদি ওই কুয়োর দিকে তুই এরপর এক পাও এগিয়েছিস না, আমি একদম ভুলে যাবো যে আমি তোকে কোনোদিন কোলে নিয়ে খাবার খাইয়েছিলাম। যে পায়ে আমি একদিন তোকে দাঁড়াতে শিখিয়েছি না, নিজের পায়ে হাঁটতে শিখিয়েছি না, সেই পা ভেঙে একেবারে হাতিয়ে দিয়ে দেবো তোর। বুঝতে পারলি কি বললাম আমি? সেই কারণেই বলছি আজ থেকে সাবধান হয়ে যাবি। অসভ্য ছেলে। খারাপ লাগছে আমার আজকে এটা ভেবে। যেই মহিলা আজীবন ধরে তোমাদের সকলের সুখ শান্তি চেয়ে এসেছেন, তোমাদের মায়ের থেকে তোমাদের প্রতি মায়া মমতা ওর বেশি ছিল, কিন্তু আজ তোমাদের প্রত্যেকের কারণে ওর আজকে এরকম শারীরিক সমস্যা হলো। তোমাদের লজ্জা হওয়া উচিত। শোনো জামাই বাবা জীবন, একটা কথা তুমি মনে রাখার চেষ্টা করবে, ওই মহিলা শুধু বলেছিল বলে আমি জমিটা তোমার নামে লিখে দিই। তাই তোমাকে আমি ভালোভাবে বলে দিচ্ছি, ওই কুয়োর যদি একটা ইটও নড়ে না, আমি তোমাদের প্রত্যেকের জীবন একদম শেষ করে দিতে পিছু পাবো না। কথাটা মাথায় রেখো তুমি।